ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাস বিষয়ের। 9-এর ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টারের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টারের ইতিহাসের ট্রাফালগারের যুদ্ধ নিয়ে আলোচনা করব, কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় ব্যবস্থা সম্পর্কে, এবং জার্মানি ও ইটালির ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে যে জাতীয়তাবাদের বিকাশ ঘটে এই বিষয়গুলি নিয়ে আমি আজকে আলোচনা করছি। আমাদের জানা আছে যে নেপোলিয়ন বোনাপার্ট একজন শক্তিশালী শাসক, সামরিক নেতা, সেনাবাহিনীর প্রধান এবং যুদ্ধ কৌশলী, এবং তার পাশাপাশি তিনি সুশাসক। ফ্রান্সের অর্থনৈতিক ক্ষেত্রে, আইনগত ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে এবং শাসন সংস্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন এবং খ্যাতি অর্জন করেছেন। আমরা ট্রাফালগারের যুদ্ধ নিয়ে আলোচনা করব। নেপোলিয়নকে জব্দ করবার জন্যে ইংল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন এই তিনটি দেশ মিলিত হয়ে তৃতীয় শক্তি জোট গঠন করে। এই তিনটি শক্তি জোট গঠন করে নেপোলিয়নকে জব্দ করতে তারা পারেনি। ঠিক এই সময়ে ইংল্যান্ডের সেনাপতি নেলসন 1805 সালে 21 অক্টোবর তারিখে ফ্রান্সের নৌশক্তিকে, স্পেনের নৌশক্তিকে ধ্বংস করে দেয়, যার ফলে নেপোলিয়ন ট্রাফালগারের যুদ্ধে ইংল্যান্ডের কাছে পরাজিত হন। নেপোলিয়ন ট্রাফালগারের যুদ্ধে ইংল্যান্ডের কাছে পরাজিত হন। তিনি ইতিপূর্বে 1798 সালে মিশরকে কেন্দ্র করে নীল নদের যুদ্ধে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছিলেন। তিনি এই দুটি যুদ্ধে পরাজিত হয়েছিলেন এবং একাধিকবার ইংলিশ চ্যানেল অতিক্রম করে ইংল্যান্ডকে যুদ্ধ করে পরাজিত করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। তাই তিনি উপলব্ধি করলেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে পরাজিত করা যাবে না, তার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। তিনি নতুন পরিকল্পনা গ্রহণ করেন। সেই নতুন পরিকল্পনা হচ্ছে কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় ব্যবস্থা বা সমুদ্র অবরোধের ব্যবস্থা। নেপোলিয়ন ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে তার পতনের প্রথম পদক্ষেপ শুরু হয়। ট্রাফালগারের যুদ্ধের পরাজয় মানেই নেপোলিয়নের পতনের প্রথম পদক্ষেপ।
সুতরাং ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ করে পারা সম্ভব নয় এটা ভেবে নেপোলিয়ন বোনাপার্ট ইংল্যান্ডের বিরুদ্ধে কন্টিনেন্টাল সিস্টেম বা সমুদ্র অবরোধের নীতি গ্রহণ করলেন এবং তাকে কার্যকরী করার চেষ্টা করলেন। তিনি বুঝেছিলেন যে ইংল্যান্ড হলো সমুদ্রের রানী, সমুদ্রের মাধ্যমে সে শিল্পজাত দ্রব্য ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করে, আর ইউরোপের বিভিন্ন দেশের জাহাজ, খালি জাহাজ গিয়ে ইংল্যান্ডের বন্দর থেকে দ্রব্য কিনে ইউরোপের নিজ নিজ দেশে নিয়ে আসে। এর থেকে ইংল্যান্ড প্রচুর অর্থ উপার্জন করে। ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থা খুবই শক্তিশালী, নৌশক্তি প্রবল। নৌশক্তির কাছে আমার যুদ্ধ করে পারা সম্ভব নয় ইংল্যান্ডের সঙ্গে। আবার অর্থনৈতিক দিক থেকে সে অত্যন্ত শক্তিশালী। তাই নেপোলিয়ন বোনাপার্ট পরিকল্পনা নিলেন যে ইংল্যান্ডকে হাতে না মেরে ভাতে মারতে হবে। হাতে না মেরে ভাতে মারার অর্থ কি? ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থা তার শিল্পজাত দ্রব্য রপ্তানির উপর নির্ভর করে। তাই ইংল্যান্ড যাতে তার শিল্পজাত দ্রব্য ইউরোপের অন্যান্য দেশে রপ্তানি করতে না পারে, তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইংল্যান্ড সমুদ্র পথেই তার দ্রব্য রপ্তানি করে, তাই সমুদ্রকে অবরোধ করতে হবে। তার পাশাপাশি নেপোলিয়ন ঘোষণা করলেন, বার্লিন ডিক্রি ঘোষণা করলেন যে ইউরোপের কোনো দেশ ইংল্যান্ডে জাহাজ পাঠাতে পারবে না, দ্রব্য বহনকারী জাহাজ পাঠাতে পারবে না। পাঠালে তার যোগ্য শাস্তি আমি দেব। এই হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন ইউরোপের অন্যান্য দেশকে। অন্যান্য দেশ বলতে গেলে আমরা এখানে উল্লেখ করব অস্ট্রিয়াকে, রাশিয়াকে, পিডমন্ট সার্ডিনিয়াকে, প্রাশিয়াকে। তারপর তিনি ঘোষণা করলেন সমুদ্র অবরোধ। নৌশক্তি ব্যবহার করে সমুদ্র অবরোধ করলেন। এই ব্যবস্থাকে বলা হয় কন্টিনেন্টাল সিস্টেম। সামুদ্রিক অভিযান বলা হয়, সমুদ্র অবরোধও বলা যায়। এই ব্যবস্থার মধ্যে দিয়ে নেপোলিয়ন ইংল্যান্ডের বাণিজ্য বন্ধ করবার চেষ্টা করেন, ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করবার চেষ্টা করে, হাতে না মেরে ভাতে মারার চেষ্টা করেন। কিন্তু বাস্তবে নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে যে সমুদ্র অবরোধ ঘোষণা করেন এবং সেটাকে কার্যকরী করতে গেলেন যে নৌশক্তি নেপোলিয়ন বোনাপার্টের দরকার ছিল, সেই নৌশক্তি ফ্রান্সের ছিল না। তার নৌশক্তির অভাবে সমুদ্র অবরোধে তিনি ব্যর্থ হলেন। ইংল্যান্ড থেকে বহু দ্রব্য নেপোলিয়ন নিজের দেশে আনতেন, সেক্ষেত্রেও গোপনে ইংল্যান্ড থেকে নিজের দেশে দ্রব্য আনতে হয়েছে। তার সেনাবাহিনীর জুতো ইংল্যান্ড থেকে আমদানি করতে হয়েছে। অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, সার্ডিনিয়া, এই সমস্ত রাজ্যগুলি, এই সমস্ত দেশগুলি নেপোলিয়নের প্রতি ক্ষুব্ধ হয়েছে।
পাশাপাশি এই সমস্ত দেশের জনগণ নেপোলিয়নের প্রতি ক্ষুব্ধ হয়েছে। তার কারণ এই সমস্ত দেশের জনগণের জীবনযাপনে অসুবিধা হয়েছে ইংল্যান্ডের দ্রব্য বন্ধ হওয়াতে। কিছুটা হলেও বন্ধ হয়েছিল, পুরোপুরিভাবে নেপোলিয়ন বন্ধ করতে পারেননি। তাই তিনি বুঝতে পেরেছিলেন যে আমার ইউরোপের জনপ্রিয়তা কমেছে, আমার নৌশক্তি দুর্বল হয়েছে এই সমুদ্র অবরোধের কারণে, যার ফলে নেপোলিয়নের পতনের একটা গুরুত্বপূর্ণ কারণ হলো কন্টিনেন্টাল সিস্টেমের ব্যর্থতা, কন্টিনেন্টাল সিস্টেম মহাদেশীয় অবরোধ ঘোষণার ক্ষেত্রে যে তার ব্যর্থতা, এবং গোটা ইউরোপের নেপোলিয়ন বোনাপার্টের জনপ্রিয়তা হারায়। তারপর নেপোলিয়ন বোনাপার্ট তিনি নিজের দেশে বিপ্লবের আদর্শকে কার্যকরী করার কথা বলেছেন। ফরাসি বিপ্লবের যে আদর্শ, সাম্যের আদর্শ, সমান অধিকারের আদর্শ, মৈত্রীর আদর্শ, সৌভ্রাতৃত্বের আদর্শ এবং স্বাধীনতার আদর্শ, এগুলি ফরাসি দেশে এবং ইউরোপের অন্যান্য দেশে কার্যকরী করবার চেষ্টা করেছেন। তিনি নিজেকে সাম্রাজ্যবাদী মনে করেননি। তার নিজস্ব অভিমত হলো, আমি সাম্রাজ্যবাদী নই, আমি ফরাসি জাতিকে, ফরাসি জনগণকে, ফ্রান্সের 4.5 কোটি মানুষের সুখের জন্য, সুবিধার জন্য, তাদের স্বার্থে আমি ইউরোপের বিভিন্ন রাজ্য আক্রমণ করেছি এবং ইউরোপের রাজ্যগুলিতে দীর্ঘদিনের যে পুরাতন তন্ত্র, দীর্ঘদিনের যে স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত ছিল, তাতে সাধারণ মানুষের অধিকার, স্বাধীনতা পদদলিত হচ্ছিল। তাদেরকে মুক্তি দেওয়ার জন্যই আমি ইউরোপের বিভিন্ন দেশে আমি আক্রমণ করেছি। তাই আমি সাম্রাজ্যবাদী নই। আর যেটুকু আমি ইউরোপের বিভিন্ন দেশে আধিপত্য বিস্তার করেছি, তাদেরকে স্বশাসিত সংস্থা গঠনের কথা আমি বলেছি। গোটা ইউরোপে একটা যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র কাঠামো আমি গড়ে তুলতে চাই এবং প্রত্যেকটা রাজ্যকে স্বতন্ত্র স্বাধীনতা, তাদের স্বাতন্ত্র্যের অধিকার আমি দিতে চাই, কিন্তু তারা মেনে নেয়নি। তাই আমি সাম্রাজ্যবাদী নই। কিন্তু আধুনিক ঐতিহাসিকরা বলছেন নেপোলিয়ন বোনাপার্ট একজন ঘোর সাম্রাজ্যবাদী, চরম সাম্রাজ্যবাদী। তিনি বিপ্লবের আদর্শকে তুলে ধরেছেন ঠিকই, তিনি শার্লেমানের সঙ্গে নিজেকে তুলনা করেছেন। মধ্যযুগের শার্লেমান হতে চান। রোমান সম্রাট জুলিয়াস সিজারের সঙ্গে নিজেকে তুলনা করেছেন। তিনি ফ্রান্সকে রাইন সীমান্ত পর্যন্ত, বেলজিয়াম, ইটালির সমস্ত রাজ্য, ইটালির আল্পস পর্বত উপত্যকা পর্যন্ত ফ্রান্সের ভৌগোলিক সীমানা বিস্তৃত করতে চান। প্রাকৃতিক সীমানা বিরাট হবে ফ্রান্সের, গোটা ইউরোপ হবে ফ্রান্সের প্রাকৃতিক সীমানা। কিন্তু সেই সমস্ত রাজ্যে আমার সরাসরি
নিয়ন্ত্রণ থাকবে না। সেখানকার শাসক শ্রেণী, সেখানকার রাজতন্ত্রকে উচ্ছেদ করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা, সেখানকার সামন্ততান্ত্রিক স্বৈরতন্ত্রকে উচ্ছেদ করে সেখানে আধুনিক শাসন প্রবর্তন করা। তিনি ফ্রান্সকে যেমন 130টি প্রদেশে ভাগ করেছেন, 130টি প্রদেশকে স্বায়ত্ত শাসন দিয়েছেন, কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার সঙ্গে সঙ্গে ফ্রান্সে বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা চালু করেছেন। ঠিক ইউরোপের বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে, সেই সমস্ত রাজ্যে সামন্ততন্ত্র, সেই সমস্ত রাজ্যে স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সেখানে তিনি একটা উন্নত মানের আধুনিক শাসন ব্যবস্থা চালু করতে চান। এই জন্য অনেকে তাকে অশ্বপৃষ্ঠে বিপ্লব বলেছেন, তাকে বিপ্লবের তরবারি বলেছেন, বিপ্লবের তরবারি বলেছেন। তিনি বিপ্লবের মাধ্যমে গোটা ইউরোপে পুরাতন তন্ত্রকে ধ্বংস করে পুরাতন চরম রাজতন্ত্র, স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সেখানে প্রগতিশীল সরকার, প্রগতিশীল শাসককে সিংহাসনে বসিয়েছেন। তিনি জাতীয়তাবাদের প্রসার ঘটিয়েছেন। ইটালিতে, জার্মানিতে, ইটালি পরাধীন দেশ ছিল, ইটালির বহু রাজ্য ছিল, মডেনা, পারমা, টাস্কেনি, নেপলস প্রভৃতি রাজ্যগুলিকে একটা আধুনিক রাষ্ট্রের আওতায় আনার চেষ্টা করেছেন এবং এই সমস্ত ইটালির ছোট ছোট রাজ্যের জনগণের মধ্যে বিপ্লবের আদর্শ প্রচার করেছেন। ফরাসি বিপ্লবের সাম্যের আদর্শ, ফরাসি বিপ্লবের মৈত্রীর আদর্শ তাদের প্রচার করেছেন। তিনি সেখানকার জনগণের কাছে মুক্তির অগ্রদূত হিসাবে চিহ্নিত হন। এই সমস্ত জনগণ নেপোলিয়ন বোনাপার্টকে মুক্তির অগ্রদূত বলে মনে করেছেন। পরাধীন ইটালির রাজ্যগুলিতে জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছে। ইটালিতে সিজালপাইন প্রজাতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছেন। জার্মানিতে অস্ট্রিয়ার আধিপত্য ছিল, জার্মানিতে প্রাশিয়ার আধিপত্য ছিল। সেই আধিপত্যকে ক্ষুণ্ণ করার জন্য জার্মানির 300টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যকে তিনি একটা কনফেডারেশনের আওতায় আনেন। 39টি রাজ্যে অধীনে আনেন এবং কনফেডারেশন অফ রাইন গঠন করেন। নেপোলিয়ন বোনাপার্ট এইভাবে জার্মানির ক্ষুদ্র ক্ষুদ্র পরাধীন রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করবার জন্য জনগণের মধ্যে জাতীয়তাবাদের, জনগণের মধ্যে ফরাসি বিপ্লবের যে আদর্শ, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্রের আদর্শ প্রচার করেন। সেই জন্য তাকে আদর্শবাদের প্রতীক বলা হয়, আদর্শবাদের অস্ত্র বলা হয়। জার্মানির রাজ্যগুলিতে জাতীয়তাবাদের বিকাশ ঘটান, কিন্তু যখন জার্মানির সাধারণ মানুষ এবং ইটালির
সাধারণ মানুষ বুঝতে পারে যে নেপোলিয়ন বোনাপার্ট বিপ্লবের আড়ালে তার একনায়কতান্ত্রিক শাসনের বৈশিষ্ট্যকে প্রয়োগ করতে চাই, আমাদের যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে স্বীকৃতি দিতে চাই না। ছোট ছোট জার্মানির রাজ্যগুলি, ছোট ছোট ইটালির রাজ্যগুলি যখন বুঝতে পারল যে নেপোলিয়ন বোনাপার্ট গোটা ইউরোপে একটি যুক্তরাষ্ট্রীয় শাসন কাঠামো প্রতিষ্ঠিত করতে চাই, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে নেপোলিয়ন বোনাপার্ট যে স্বতন্ত্র শাসনের অধিকার রাজ্যগুলিকে দিচ্ছে সেটা প্রকৃত অর্থে সার্বভৌম রাষ্ট্র নয়। তাতে নেপোলিয়নের ভাবমূর্তি ইউরোপের ক্ষেত্রে অর্থাৎ জার্মানি এবং ইটালির রাজ্যগুলির জনগণের কাছে বিনষ্ট হয়। কান্ট বলেছেন, ইউরোপে যে বুর্জোয়া আধুনিক রাষ্ট্রের ভিত্তি নেপোলিয়ন বোনাপার্ট গঠন করেছিলেন। গেটে বলেছেন, আধুনিক আদর্শবাদের অস্ত্র হল নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের, বিশেষ করে জার্মানির ছোট ছোট রাজ্যগুলিকে পরাধীনতার হাত থেকে বাঁচার জন্যে যে ধরনের জাতীয়তাবাদ গড়ে তোলা দরকার, যে ধরনের আদর্শ গড়ে তোলা দরকার তা নেপোলিয়ন বোনাপার্ট দিয়েছিলেন। ইটালির উপর অস্ট্রিয়ার আধিপত্য ছিল। অস্ট্রিয়া যেভাবে ফরাসি বিপ্লবের সাম্যমৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্রের আদর্শকে ক্ষুণ্ণ করবার চেষ্টা করেছেন, সেই চেষ্টাকে ব্যর্থ করার জন্য নেপোলিয়ন বোনাপার্ট ইটালির রাজ্যগুলিতে ফরাসি বিপ্লবের আদর্শকে প্রচার করেছিলেন। সেই কারণে ইটালির পিডমন্ট, সার্ডিনিয়া, বেলজিয়াম, হল্যান্ড এই সমস্ত জায়গা নেপোলিয়ন যুদ্ধের মাধ্যমে দখল করে নেন এবং তাদের স্বায়ত্ত শাসন সেখানকার মানুষের হাতে এবং নিজ ভাই এবং নিজের পছন্দমতো ব্যক্তিকে সিংহাসনে বসান। তাহলে দেখা যাচ্ছে জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে মার্খাম, ঐতিহাসিক মার্খাম বলছেন যে নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের বিভিন্ন দেশে যে আদর্শ জাতীয়তাবাদের প্রচার করেছেন, সেই জাতীয়তাবাদ তিনি জ্ঞানত প্রচার করেননি। যে জাতীয়তাবাদ প্রচার করেছেন সেই অর্থাৎ তিনি ফরাসি বিপ্লবের আড়ালে তিনি স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করেছেন, যার ফলে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে। কিন্তু এই জাতীয়তাবাদ শেষ পর্যন্ত তারই বিরুদ্ধে উদ্যত হয়েছে, এই কথা মার্খাম বলেছেন। গেটে বলেছেন, আধুনিক জাতীয়তাবাদের অস্ত্র তিনি। ডেভিড থমসন নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে বলেছেন, ফ্রেঞ্চ রেভলিউশন যদি একটি দ্রবণ পাত্র হয়, ফ্রেঞ্চ রেভলিউশনের আদর্শ একটি দ্রবণ পাত্রে রাখা হলে সেখানে নাড়াচাড়া করে নেপোলিয়ন বোনাপার্ট সেই দ্রবণ পাত্রের দ্রবণ জিনিসকে তোমার পরিষ্কার করেছে, আবর্জনাকে পরিষ্কার করেছেন। তাই গেটে বলেছেন,
যে নেপোলিয়ন জ্ঞানদীপ্ত শাসনের প্রতীক। তাহলে আমরা আজকের যে আলোচনা তার সংক্ষিপ্ত রূপ আমি আবার উল্লেখ করছি। নেপোলিয়ন বোনাপার্ট তার বিরুদ্ধে তৃতীয় শক্তি জোট ট্রাফালগারে যুদ্ধে শেষ পর্যন্ত নেপোলিয়ন বোনাপার্টকে 1805 সালে পরাজিত করেন। তিনি উপলব্ধি করেছিলেন যে নীল নদের যুদ্ধে পরাজিত হয়েছি, ট্রাফালগারের যুদ্ধে আমি পরাজিত হলাম, তাই আমি ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করে আর তার সঙ্গে পারব না। তাই তিনি আর নতুন পরিকল্পনা করেন, কন্টিনেন্টাল ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করেন। আর ট্রাফালগারের যুদ্ধের পতনের পর নেপোলিয়নের পতনের প্রথম পদক্ষেপ শুরু হয়। তারপর কন্টিনেন্টাল সিস্টেম, ইংল্যান্ড সমুদ্রের রানী, ইংল্যান্ডকে যুদ্ধ করে পরাজিত করতে আমি পারিনি, হয়তো আর কোনো দিন পারবো না, তাই আমাকে ইংল্যান্ডকে জব্দ করার জন্যে তাকে হাতে না মেরে ভাতে মারতে হবে। তার উন্নত শিল্পজাত দ্রব্য যাতে ইউরোপের অন্যান্য দেশে পাঠাতে না পারে, তার বাণিজ্যকে ধ্বংস করতে দিতে পারি, তাহলে ইংল্যান্ড অর্থনৈতিক দিক থেকে সংকটে পড়বে, তাহলে তাকে জব্দ করা যাবে। কিন্তু তিনি এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে পারেননি, কারণ ইংল্যান্ডের নৌশক্তি ছিল প্রবল এবং ইউরোপের অন্যান্য দেশের জনমত ও শাসক শ্রেণী নেপোলিয়ন বোনাপার্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। তার সমুদ্র অবরোধ ব্যর্থ হয় এবং ইউরোপের বিভিন্ন দেশে তিনি জনপ্রিয়তা হারান। কন্টিনেন্টাল সিস্টেম তার পতনের একটা গুরুত্বপূর্ণ কারণ। তারপর আমরা দেখলাম যে ইটালির ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে তিনি আধিপত্য বিস্তার করেছেন যুদ্ধের মাধ্যমে। সে সমস্ত দেশে স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র, পুরাতন তন্ত্রকে উচ্ছেদ করে নতুন ধরনের শাসন কায়েম করেছেন। এক্ষেত্রে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সেই সব রাজ্যের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, জাতীয়তাবাদের বিকাশ হয়েছে, দেশপ্রেমে তারা উদ্বুদ্ধ হয়েছে। এদিক থেকে তিনি বিপ্লবের সন্তান। জার্মানির ক্ষেত্রেও একইভাবে জার্মানির 300টি রাজ্যকে 39টি রাজ্যে বিভক্ত করে কনফেডারেশন অফ রাইন গঠন করে সেখানেও একটা জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছেন। তাহলে এখানে একটা কথা তোমাদের জেনে নিতে হবে যে জাতীয়তাবাদ কি। জাতীয়তাবাদ হলো চোখে দেখা যায় না, জনগণের মধ্যে শাসক শ্রেণীর বিরুদ্ধে বা বিদেশি শাসকের বিরুদ্ধে যে ভাবধারা গড়ে ওঠে, যে অনুভূতি গড়ে ওঠে, দেশপ্রেম, দেশাত্মবোধ, এই যে ধারণা, এই ধারণা হলো জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যেমন খুবই গুরুত্বপূর্ণ, তেমনি রাষ্ট্র তৈরি হয়ে গেলেও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, রাষ্ট্রের সার্বিক উন্নতির ক্ষেত্রে জাতীয়তাবোধ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেপোলিয়ন বোনাপার্ট সাম্রাজ্যবাদী নিজে স্বীকার করেননি, কিন্তু তিনি সাম্রাজ্যবাদী ছিলেন। তবে একটা কথা, তিনি স্বৈরাচারী রাজতন্ত্র, যে রাজতন্ত্র দৈব শক্তির উপর ভিত্তিশীল ছিল, যে পুরাতন তন্ত্র প্রতিক্রিয়াশীল শক্তি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর শোষণ কায়েম করেছিল, নেপোলিয়ন বোনাপার্টও ইউরোপের ইটালির রাজ্যগুলিতে, বেলজিয়ামে, হল্যান্ডে, সুইজারল্যান্ডে তিনি রাজ্য দখল করে নিয়ে সেখানকার মানুষকে শোষণ করেছেন। সেই শোষণের
অর্থ ফ্রান্সে ব্যয় করেছেন, এ কথা ঠিকই। তিনি সাম্রাজ্যবাদী, তিনি তিনি পাশাপাশি জাতীয়তাবাদের সৃষ্টিকর্তা। তার নিরপেক্ষ বিচারে সেই সামন্ততন্ত্রের তুলনায়, সামন্ত শক্তির তুলনায় নেপোলিয়ন বোনাপার্ট অনেকটা প্রগতিশীল। তিনি যে বুর্জোয়া রাষ্ট্র, আধুনিক বুর্জোয়া রাষ্ট্রের ভিত্তি তিনি সৃষ্টি করেছিলেন সামন্তবাদের উচ্ছেদের ক্ষেত্রে। তাই আমরা দেখতে পাব পরবর্তীকালে, যখন আমরা দেখব যে ফ্রান্সেও নেপোলিয়নের যে ইতিবাচক ভূমিকা, যে প্রগতিশীল ভূমিকা, মানুষের মধ্যে জাতীয়তাবাদ, দেশপ্রেম সৃষ্টি করার ক্ষেত্রে তার যে অবদান, এবং ইউরোপের বিভিন্ন ক্ষেত্রে নেপোলিয়ন বোনাপার্ট যে জাতীয়তাবাদ, জার্মানির 39টা রাজ্যের মানুষের মধ্যে যে জাতীয়তাবাদের আদর্শকে প্রসারিত করেছিলেন, জাতীয়তাবাদ সৃষ্টি করেছিলেন, ইটালির ছোট ছোট রাজ্যগুলির মানুষের মধ্যে যে জাতীয়তাবাদ সৃষ্টি করেছিলেন, তারই মধ্য দিয়ে ঔপনিবেশিক শক্তিকে পরাজিত করেছিল সেখানকার মানুষ। তাই নেপোলিয়ন বোনাপার্টের যে আদর্শ, সেটা সুদূর প্রসারী। তিনি বিপ্লবের আদর্শকে তিনি ধরে রেখেছিলেন, পাশাপাশি স্বৈরতন্ত্রকেও কায়েম করেছিলেন প্রয়োজনের তাগিদে। তাই ফরাসি দেশে 1830 সালে জুলাই মাসে ফরাসি জনগণ ঐক্যবদ্ধ হয়ে তারা লড়াই করেছিলেন, প্রগতিশীল রাজা লুই ফিলিপকে বসিয়েছিলেন। তারপর এই লুই ফিলিপের বিরুদ্ধেও ফ্রান্সের বুর্জোয়া শ্রেণী ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত করেছে, এবং তার মধ্য দিয়ে সেখানে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেছে। তাইলে ফ্রান্সের ইতিহাসে দুবার প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো। একবার 1793 সালে ষোড়শ লুইকে গিলোটিন যন্ত্রে হত্যার পর প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই প্রজাতান্ত্রিক সরকার টিকে থাকেনি। আমরা লক্ষ্য করেছি 1815 সালে অষ্টাদশ লুই বুর্বো রাজবংশেরই একজন রাজা, তিনি ক্ষমতায় এসেছেন এবং বংশানুক্রমিকভাবে পুনরায় রাজতন্ত্র ফিরে এসেছে। তবে ফরাসি বিপ্লবের পরবর্তীকালে ফরাসি দেশে যে জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লব হয়েছে, সেখানে সেই বিপ্লবের মধ্য দিয়েই জাতীয়তাবাদের বিকাশ হয়েছে। তাই এখানে জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে নেপোলিয়নকে আমরা একদম অস্বীকার করতে পারিনি তার ভূমিকাকে। এই বলে আজকের ভিডিওর আলোচনা আমি শেষ করছি।